এখন আমি কথা বলবো শাকিব খান এবং রায়হান রাফির লেটেস্ট রিলিজ তাণ্ডব নিয়ে। এই সিনেমাটার মাধ্যমে বাংলা সিনেমা একটা নতুন যুগে পদার্পণ করলো। এই যে ইউনিভার্সের যে কনসেপ্ট, যেটা ওয়ার্ল্ড ওয়াইডে এত বেশি চলছে, এত বেশি পপুলার, অবশেষে বাংলাদেশে একটু দেরিতে হলেও সেম জোনে এন্টার করলো। এটা অবশ্যই বাংলা সিনেমা লাভারদের জন্য একটা খুশির সংবাদ। তাণ্ডব হচ্ছে একটা অ্যাকশন থ্রিলার, যেখানে আমরা একটা হাইস্ট দেখতে পাচ্ছি। এখানে শাকিব খান এবং তার দলবল একটা টিভি চ্যানেলকে জিম্মি করে নেয় এবং এখানে বিভিন্ন রকমের ঘটনা ঘটতে থাকে। তার উদ্দেশ্য কি কারণে সে এমনটা করছে, সে আসলে কে, তার পাস্ট কি, এই সমস্ত ব্যাপার জানতে হলে তোমাদেরকে দেখে নিতে হবে তাণ্ডব। বাংলা সিনেমার ইতিহাসের সেরা অ্যাকশন প্রোভাইড করেছে তাণ্ডব। ইয়েস, বাংলা সিনেমার দর্শকদের একটা বহুদিন ধরে অভিযোগ ছিল যে ভালো অ্যাকশন আমাদের সিনেমাতে হচ্ছে না। যদিও কয়েক বছর আমাদের সিনেমা অনেকটা এগিয়ে গেছে, বাট এখনো পর্যন্ত কিন্তু সেরকম হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট আমরা দেখতে পাইনি। যেই জিনিসটা নিয়ে আমি আলোচনা করেছিলাম, এখানে কিন্তু সেই জিনিসটা রায়হান রাফি শুনেছে দর্শকের কথা। সে কিন্তু এখানে বেশ কয়েকটা অ্যাকশন দৃশ্য রেখেছে এবং সবগুলো কিন্তু হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এই দৃশ্যগুলো কিন্তু সত্যিই ভালো হয়েছে। এরকমের হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটের দৃশ্য এর আগে বাংলা সিনেমার ইতিহাসে কোনো সিনেমাতে এখনো পর্যন্ত দেখা যায়নি। বলিউড এবং সাউথ ইন্ডিয়া থেকে একের পর এক অ্যাকশন ডিরেক্টর নিয়ে আসা হয়েছে, তাদেরকে কিন্তু প্রপারলি ইউজ করা হয়েছে। অ্যাটলিস্ট আমাদের যে রিসোর্সেস আছে এবং যে সময় ছিল সেটার মধ্যে থেকে কিন্তু বেশ ভালো রকমের অ্যাকশন এখানে উপহার দিয়েছে রায়হান রাফি। আর এই সমস্ত দৃশ্যে শাকিব খান কিন্তু যথেষ্ট এফোর্ট দিয়েছে। সো বাংলা সিনেমাতে ভালো হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট দেখা যায় না, এই জিনিসটা নিয়ে আমার মতো যাদের আফসোস ছিল, সেই আফসোসটা কিন্তু অনেকাংশেই ঘুচিয়ে দিয়েছে এই তাণ্ডব। এবারে কথা বলা যাক শাকিব খানকে নিয়ে, দ্য ম্যান হিমসেলফ। এই লোকটা গত 25-26 বছরে যত গার্বেজ সিনেমা করেছে, যত লো এফোর্টেড সিনেমা করেছে, খুব সম্ভবত সে একটা প্রতিজ্ঞা করেছে যে এখন সময় এসেছে দর্শকদেরকে রিয়াল শাকিব খান উপহার দেওয়ার। যত সেম টাইপ অফ ক্যারেক্টার করেছি, লো এফোর্টেড ক্যারেক্টার করেছি, এবারে আমার প্রত্যেকটা ক্যারেক্টার একটা অন্যটার থেকে ডিফারেন্ট হবে। প্রত্যেকটা সিনেমার মধ্যে আমি নিজেকে নতুন করে গড়বো, তারপরে আবার ভাঙবো, তারপরে আবার গড়বো। এই খেলায় তিনি মত্ত হয়েছেন। আমি তো বলবো অ্যাকচুয়াল তাণ্ডব হচ্ছে শাকিব খানের এই নিজেকে ভাঙা গড়ার যে খেলা। একজন সিনেমা প্রেমী হিসেবে এই জিনিসটা, এই খেলাটা আমি চরম রকমের এনজয় করছি। আমি চাই যদি এই ভিডিওটা শাকিব খানের কাছে পৌঁছায়, তাহলে আমি বলতে চাই যে আপনার এই ভাঙা গড়ার খেলা অব্যাহত থাকুক। প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে নিজেকে নতুনভাবে আবিষ্কার করা, নতুন রূপে নতুন অঙ্গভঙ্গিতে ক্যামেরার সামনে হাজির হওয়া, আই এম লাভিং দিস। এই ধারা অনন্তকাল ধরে চলতে থাকুক। এই চরিত্রের মধ্যে শাকিব খান শুধুমাত্র তার লুক ওয়াইজ যে পরিবর্তন এনেছে সেটা কিন্তু একেবারেই না। এখানে যে সেভাবে কথা বলছে পুরো সিনেমাটা জুড়েই, তার কথার মধ্যে সে কিন্তু একেবারে স্বাভাবিকভাবে কথা বলেননি। ভয়েসটা একটু ডিফারেন্ট, একটু অন্যরকম করে সে কথা বলেছে। এবারে লং টার্ম ধরে এই জিনিসটা করা কিন্তু বেশ ডিফিকাল্ট। পুরো সিনেমা জুড়ে কিন্তু এই জিনিসটা সে মেনটেন করেছে। ডাবিং এর সময় ডাবিংটা ঠিক সেইভাবেই সে করেছে। আর এই সিম্পল একটা জিনিস, জাস্ট একটু ডিফারেন্ট ভয়েসে কথা বলা, গলাটাকে একটু অন্যরকম করে কথা বলার যে চেষ্টা, এই জিনিসটা কিন্তু এই চরিত্রটাকে অন্যান্য চরিত্র থেকে আলাদা করে দিচ্ছে। তো এই সমস্ত ছোট ছোট ব্যাপারে দিকেও তার যে ডেডিকেশন, সেটা দেখে সত্যি আমার খুবই ভালো লাগছে। এর পাশাপাশি বাকি যারা রয়েছে এই সিনেমায়, তারাও কিন্তু সবাই বেশ ভালো অভিনয় করেছে। স্পেশালি জয়া হাসান, তার চরিত্রটা কিন্তু এই সিনেমাতে বেশ গুরুত্বপূর্ণ একটা চরিত্র। তিনি যেহেতু কমার্শিয়াল সিনেমা এখন আর ওইভাবে অভিনয় করেন না, তো এই সিনেমাটায় কেন তিনি হ্যাঁ বলেছে, এটা কিন্তু তার এই ক্যারেক্টারটা দেখলে পরেই পরিষ্কার যে বেশ ভালো একটা ক্যারেক্টার তিনি চয়েস এখানে করেছেন। পাশাপাশি সাবিলা নূর যতটুকু স্পেস পেয়েছে করেছে। অনেস্টলি তাকে নিয়ে খুব একটা বেশি কিছু বলার মতো কোনো কিছু তেমন নেই, বিকজ তার যে পোর্শনটা এখানে রয়েছে এটা বেশ ছোট। অ্যাকচুয়ালি ইটস টু শর্ট। আমার কাছে দেখে মনে হয়েছে তার যে পোর্শনটা এখানে রাখা হয়েছে, এটা কি আসলেই এতটা শর্ট ছিল, নাকি কোনো কারণে তার অ্যাকচুয়াল যতটা শুট করা হয়েছিল বা যতটা রাখার কথা ছিল, সেটা দেখে মনে হচ্ছে যে কোনো একটা কারণে হয়তো বা কেটে কমিয়ে দেওয়া হয়েছে। এমনটাও হতে পারে, বিকজ ইট ইজ দ্যাট শর্ট। এই সিনেমাটার রান টাইমটা অনেকটাই শর্ট, এই জন্য আমি আগেই এরকমটা ধারণা করেছিলাম যে হয়তো বা নন লিনিয়ার ওয়েতে সিনেমাটার গল্পটাকে বলা হবে। এখানে যে ব্যাক স্টোরি বলা হবে, যে ফ্ল্যাশব্যাক আমরা দেখতে পাবো, সেটা হয়তো বা অনেকটাই শর্ট হতে চলেছে। এরকম একটা ধারণা আমি করেছিলাম, সেই জিনিসটা কিন্তু সত্যি এখানে হয়েছে। ব্যাক স্টোরি খুবই শর্ট। এখানে সাবিলা নূরের যে ক্যারেক্টার, তার আসলে খুব বেশি কিছু করার জায়গায় ছিল না। এই কারণে তাকে নিয়ে আলাদা করে খুব একটা যে নোটিসেবল কোনো কিছু আমি দেখেছি এমন কিছু বলা যাচ্ছে না। আর সাবিলা নূর এবং শাকিব খানের যে জুটি পর্দায়, এই জুটিকে দেখতে কতটা ভালো লেগেছে, সুন্দর লেগেছে, কতটা মানানসই লেগেছে। নাও আমি এখনো বলতে চাই শাকিব খানের সাথে শাকিব খানের লাভ ইন্টারেস্ট হিসেবে একেবারেই সাবিলা নূরকে কোনোভাবেই মানায় না। বাট এই সিনেমাটা দেখলে পরে কিন্তু এই অভিযোগটা কারোরই থাকবে না। কেন থাকবে না এই ব্যাপারটা খুব একটা খোলাখুলি ভাবে আমি এখানে বলতে পারছি না, বাট সিনেমাটা দেখলে পরে আপনারা কিন্তু বুঝতে পেরে যাবেন। এবার কথা বলা যাক এই সিনেমার ক্যামিওস নিয়ে। ইয়েস, এই সিনেমায় যে কয়েকটা ক্যামিও থাকতে চলেছে এটা একেবারেই কোনো সিক্রেট না। মেকাররা মোটামুটি অ্যাডমিটই করে দিয়েছে। একটা ক্যামিওর কথা তারা বলে দিয়েছে যে হ্যাঁ থাকতে চলেছে, আর একটা ক্যামিও তারা অফিসিয়ালি বলেনি, বাট এটা ওপেন সিক্রেট। সবাই জানে যেখানে একজনের ক্যামিও থাকতে চলেছে। আর এই জিনিসটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। আমি সিনেমাটা দেখতে দেখতেই এই জিনিসটা লক্ষ্য করেছি যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের পিকচার ছড়িয়ে পড়েছে এই সমস্ত ক্যামিওর। সো এটা এখন আর লুকিয়ে রাখার মতো কোনো বিষয় একেবারেই না। সো লেটস টক অ্যাবাউট ইট। দুইটা ক্যামিও এখানে রয়েছে, আর দুইটা ক্যামিও কিন্তু দারুণ হয়েছে। দুইটা ক্যামিও কিন্তু মানুষ খুবই এনজয় করেছে, আমার কাছেও ভালো লেগেছে। প্রথমে কথা বলা যাক সিয়াম আহমেদের ক্যামিও নিয়ে। সিয়াম আহমেদকে যে ক্যারেক্টারটা এখানে দেওয়া হয়েছে, খুবই এন্টারটেইনিং, খুবই এনজয় করার মতো একটা ক্যারেক্টার। এই চরিত্রটা কিন্তু সবাই এনজয় করবে। খুবই ক্রেজি একটা চরিত্র তাকে দেওয়া হয়েছে এবং সে খুব ভালোভাবে কিন্তু পুল অফ করেছে। পুরো হলের মানুষই তার ক্যামিও, তার অঙ্গভঙ্গি, তার কার্যকলাপ খুবই 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 এনজয় করেছে। আর এই ক্রেডিট কিন্তু পুরোপুরি ভাবে ডিরেক্টর রায়হান রাফি, বিকজ সিয়াম আহমেদ কিন্তু কোনো সুপারস্টার না।
তার অ্যাজ সাচ বিশাল বড় কোনো ফ্যান বেস নেই যে সে শুধুমাত্র স্ক্রিনে হেঁটে আসলে পরেই দর্শক সেই জিনিসটা এনজয় করবে, সিটি বাজাবে, সেটা কিন্তু একেবারেই হবে না। সো এই জন্য তাকে এমন একটা চরিত্রই এখানে রায়হান রাফি দিয়েছে এবং এমনভাবে তাকে প্রেজেন্ট করেছে যে তার যদি কোনো ফ্যান বেস নাও থাকে, সে যদি কোনো সুপারস্টার নাও হয়, স্টিল শুধুমাত্র এই চরিত্রের জন্যই মানুষকে এনজয় করবে, তার কার্যকলাপ, তার ক্রেজিনেসের জন্যই এনজয় করবে, এবং সেই জিনিসটা কিন্তু ঘটেছে। এবার কথা বলা যাক নেক্সট যে ক্যামিওটা রয়েছে। নাও এটা অ্যাগেইন ওপেন সিক্রেট, কার ক্যামিও আছে তোমরা জানো। মাসুদ, সুরঙ্গ মাসুদ। ইয়েস, আফরান নিশোকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, ওভারঅল সেট আপ, এবং তাকে যে সমস্ত ডায়ালগস দেওয়া হয়েছে, এই সমস্ত ডায়ালগসে হল পুরো ফেটে যাবে। আর এই ক্যামিওটা কিন্তু মেকাররা একটু ডিফারেন্ট ভাবে সাজিয়েছে। শাকিব খান এবং আফরান নিশোর রিয়েল লাইফে যে একটা সমস্যা ছিল বা এদের ফ্যানদের মধ্যে একটা সমস্যা ছিল, সেই জিনিসটাই কিন্তু এখানে পুরোপুরি ভাবে এনক্যাশ করেছে। এখানে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে যে এরপরে শাকিব খান ভার্সেস আফরান নিশো আমরা দেখতে পেতে চলেছি কোনো একটা সিনেমায়। আর এখানে যে সমস্ত ডায়লগ দেওয়া হয়েছে আফরান নিশোকে, সেই সমস্ত ডায়লগ ভাইরাল হবে, সেটা নিয়ে প্রচুর আলোচনা তৈরি হবে সোশ্যাল মিডিয়াতে। প্লাস একেবারে শেষের দৃশ্যে এই ডায়লগের পরে শাকিব খানের ফ্যানেদেরকেও কিন্তু খুশি করা হয়েছে, তার তরফ থেকেও কিছু ডেলিভার করা হয়েছে, যেটা দেখার পরে একটা বিশাল বড় চিৎকার ছিল। ওইখানেই সিনেমাটা শেষ হয়। শেষের এই দৃশ্যে একেবারে ফুল তৃপ্তি নিয়ে কিন্তু সিনেমাটাকে শেষ করেছে, একটা খুশি মনে হল থেকে বেরিয়েছে যে এরপরে বিশাল কিছু একটা আমরা দেখতে পেতে চলেছি, দারুণ কিছুর একটা সূচনা এখানে ঘটলো। প্লাস এই যে সিনেমাটাকে এতটা ছোট রাখা হয়েছে, এর পজিটিভ সাইড হচ্ছে যে একেবারে এই সিনেমাটা কোথাও একটুও ড্র্যাগ করে না, খুবই ফাস্ট ফাস্ট সবকিছু হয়, যার কারণে কিন্তু কাউকে সিনেমাটা একেবারে বোর করবে না। একেবারে যারা সাধারণ দর্শক রয়েছে তাদের জন্য কিন্তু এই সিনেমাটা খুবই এনজয়েবল বা উপভোগ্য হতে চলেছে। এত কিছু পজিটিভ দিকের মধ্যে এই সিনেমার কিন্তু বেশ কিছু নেগেটিভ দিকও রয়েছে। এই যে রান টাইম, যেটা আমি বললাম যে ইটস টু শর্ট, এই কারণে এটা মানুষকে বোর তো করে না, সেটা ঠিক আছে, বাট এই কারণে কিন্তু ওই যে প্রপার একটা ইম্প্যাক্ট, সেটা কোনো ইমোশনাল দৃশ্য হোক, কারো ব্যাক স্টোরি হোক, বা এই যে সমস্ত কাণ্ড কারখানা ঘটছে, এগুলো কেন ঘটছে, এর মোটিভেশন কি, এর মাঝখানে যে খুব একটা সাসপেন্স ক্রিয়েট করা হবে বা একটা ডিফারেন্ট লেভেল অফ থ্রিল আমরা উপভোগ করবো, সেই জিনিসটা কিন্তু এখানে হচ্ছে না। জাস্ট বিকজ রান টাইম এতটাই শর্ট, এত কম সময়ের মধ্যে এত কিছু দেখাতে হতো, এতগুলো ক্যামিও রাখা, একটা ইউনিভার্স সেট আপ করা, সেখানে ব্যাক স্টোরি রয়েছে, একটা হাইপ দেখাতে হবে, এতগুলো টাস্ক এত কম সময়ের মধ্যে ডেলিভার করা মোটামুটি ইম্পসিবল এখানে হয়ে গেছে। যার কারণে কিন্তু এই যে বিভিন্ন দৃশ্য দেখানো হচ্ছে, এর মাঝখানে ওই রকমের একটা হাইস্ট জনরার সিনেমার মধ্যে যে একটা থ্রিল বা একটা সাসপেন্স ক্রিয়েট করা হবে, সেই জিনিসটা কিন্তু এখানে হয়নি। পাশাপাশি ব্যাক স্টোরি যেটা দেখানো হয়েছে, এখানে যে ফ্ল্যাশব্যাক, এটাও এতটাই শর্ট হয়ে গেছে, যেটা আমি আগেই ধারণা করেছিলাম হয়তো বা খুবই শর্ট করা হবে, যেহেতু এখানে টাইম খুবই কম, বাট এখানে এতটাই শর্ট হয়ে গেছে যেটার কোনো ইম্প্যাক্ট নেই হোয়াটসোএভার। ইনফ্যাক্ট আমার দেখে মনে হচ্ছে যে ভাই এত কম যেহেতু ব্যাক স্টোরি রাখা হয়েছে, এটা রাখা হলোই বা কেন? এর চেয়ে যদি শাকিব খানের মুখের দিকে ক্যামেরাটাকে ধরে রাখা হতো, তাকে যদি বলা হতো ভাই এই আপনার ব্যাক স্টোরি আপনি বলেন, খুবই ইমোশনাল, আপনার সাথে খুবই অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আপনি ক্যামেরার সামনে বলেন, শাকিব খান ওটা যদি 2 মিনিট নিয়ে ক্যামেরার সামনে বলতো, তাতে এর থেকে ফার বেটার ইম্প্যাক্ট, ইমোশনাল ইম্প্যাক্ট দর্শকের উপরে পড়তে পারতো। বিকজ ওই ক্যাপাবিলিটি অ্যাজ অ্যান অ্যাক্টর শাকিব খানের রয়েছে। ইমোশনাল দৃশ্যে শাকিব খান দুর্দান্ত, তার জুরি মেলা ভার। সিনেমা ভালো না হলো, শাকিব খান কিন্তু তার ইমোশনাল দৃশ্যগুলোতে একেবারে ফাটিয়ে দেয় প্রত্যেকটা ক্ষেত্রেই। দরদের ক্ষেত্রেও কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পেয়েছি। বাট আই এম ট্রাইং টু সে ইজ ব্যাক স্টোরি অবশ্যই দরকার ছিল, বাট সেই জিনিসটার ইম্প্যাক্ট তখনই পড়তো যখন সেই জিনিসটাকে খুব ভালো সময় নিয়ে মেরিনেট করা হতো, যাতে করে এই যে চরিত্র সেইগুলো কেন করছে, তার সাথে কি হয়েছে, তার ওই যে একটা ইমোশনাল ড্রাইভ, ওই জিনিসটা আমরা ফিল করতে পারি। কিন্তু সেই জিনিসটা এখানে যেহেতু হয়নি, এই জন্য ব্যাক স্টোরি মোটামুটি ইউজলেস হয়ে গেছে। আর ঠিক এই কারণে কিন্তু অ্যাজ অ্যান অডিয়েন্স এই চরিত্রটা আমার ইমোশনটা গ্র্যাব করতে পারেনি। একটা হাইস্ট জনরার সিনেমায়, শুধুমাত্র হাইস্ট না, একটা থ্রিলার হোক, অ্যাকশন সিনেমা হোক, একটা প্রপার মাসালা সিনেমা হোক, বা একটা মাস সিনেমা হোক, যেটাই হোক, ওটার মধ্যে স্ক্রিন প্লেটাকে এমনভাবে সাজাতে হয় যাতে করে একটা প্রপার হাই মোমেন্ট থাকে এবং সেটার পূর্ববর্তীতে একটা লো মোমেন্টও থাকে। এইভাবে হাই এবং লো এই জিনিসগুলোকে ঠিকঠাকভাবে ব্যালেন্স করা হলে পরে কিন্তু দর্শকের ওই যে একটা গুজবাম্পস, ওই যে একটা থ্রিল, ওই যে একটা হার্ড হিটিং মোমেন্ট, একটা হার্ড হিটিং ইম্প্যাক্ট, ওটা কিন্তু তখন তৈরি হয়। বাট এই সিনেমাটার স্ক্রিন প্লের মধ্যে সেরকমের কোনো লো মোমেন্ট বলতে গেলে নেই। মোটামুটি একই স্পিডে, একই পেসিং এ সামনের দিকে এগিয়ে যায়। এই কারণে কিন্তু টুইস্ট রয়েছে, সেটা দেখতে ভালো লাগছে। বাট ওই যে একটা ওয়াও মোমেন্ট, ভাই কি হলো, একটা ধাক্কা, ওই ধাক্কাটা লাগলো না, বিকজ এই জিনিসটাকে ওইভাবে বিল্ড আপই দেওয়া হয়নি। ওই রকমের হাই অ্যান্ড লো মোমেন্ট নেই, সবকিছু একইভাবে খুবই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, যার কারণে ওই ইম্প্যাক্টটা পড়ে না। আর এই সিনেমাটা কিন্তু পুরোপুরি বাংলাদেশেই মোটামুটি শুট করা, বিদেশেও কিছু দৃশ্য রয়েছে। বাট মেকারদের তরফ থেকে এমন যে প্রমিস করা হচ্ছিল যে বাংলাদেশে শুট করা হলেও দেখে মনে হবে বিদেশে শুট করা, এমন ভাবেই আমরা শুট করেছি, এইটা আমার কাছে পুরোপুরি সত্যি মনে হয়নি সিনেমাটা দেখার পরে। এটা পুরোপুরি ভিজিবল যে বাংলাদেশেই শুট করা হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী মোটামুটি ভালো হয়েছে, বাট সেটা অতটাও ভালো না যে দেখতে খুবই রিচ লাগছে বা একেবারে চেনাই যাচ্ছে না যেটা বাংলাদেশ, সেটা আমার কাছে মনে হয়নি। আর দেশের বাইরের যে দৃশ্য শুট করা হয়েছে, সেটা সিনেমার মধ্যে মাত্র কয়েক সেকেন্ডের দৃশ্য আমার চোখে পড়লো। আর এই যে এমনটা ধারণা করা হয়েছিল বা অনেকে বলা বলি করছিল যে এবারে কোন রকমের ইন্ডিয়ান সিনেমার ইন্সপিরেশন না, তুফানের মতো কিংবা বরবাদের মতো না, পুরোপুরি একেবারে খাঁটি একটা বাংলা কন্টেন্ট হতে চলেছে, যেখানে একেবারে কোনো রকমের ইন্ডিয়ান সিনেমার কোনো ইন্সপিরেশন থাকবে না। এই ব্যাপারটা কিন্তু একেবারে সত্যি না। এই সিনেমার মধ্যেও কিন্তু ইন্ডিয়ান সিনেমার
হেভি ইন্সপিরেশন রয়েছে। যে জিনিসটা ফোরকাস্টের মধ্যে হয়তো বা খুব অল্প স্বল্প বোঝা গেছে, বাট সিনেমাটা দেখলে কিন্তু এই জিনিসটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে যে এই সিনেমার মধ্যে কিন্তু লোকেশ কানাগরাজের থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে। ইয়েস, এলসিইউ থেকে। ইনসাফের টিজারের মধ্যে কিন্তু এই জিনিসটা ভিজিবল ছিল যে তারা লোকেশ কানাগরাজের লোকি ইউনিভার্স থেকে ইন্সপায়ার্ড হয়ে তারাও একটা ইউনিভার্স ক্রিয়েট করা ট্রাই করতে যাচ্ছে। এবার তাণ্ডবের ফোরকাস্টের মধ্যে যেহেতু খুব বেশি কিছু দেখানো হয়নি, এই জন্য ওই জায়গা থেকে এই ব্যাপারটা খুব একটা ভিজিবল না হলেও সিনেমার মধ্যে কিছু দৃশ্য, এই যে ক্যামিওগুলো রাখা হয়েছে, এর সেট আপ ওভারঅল সবকিছু দেখলেই মনে হবে যে একেবারে লোকেশ কানাগরাজের থেকেই ইন্সপায়ার্ড হয়ে করা হয়েছে। বাট এটাকে একেবারেই কপি কপি বলে যে একটা দল চিল্লায় ট্রল করে, সেটা কিন্তু একেবারেই করতে পারবে না। রায়হান রাফি কিন্তু এখানে খুব স্মার্টলি এই জিনিসটা করেছে। যারা দেখে অনেক বেশি সিনেমা তারা দেখলে বুঝতে পারবে, বাট সেটা নিয়ে খুব একটা অভিযোগ বা কপি কপি বলে ট্রল করবে এই জিনিসটা কিন্তু একেবারেই করতে পারবে না। তো সবকিছু মিলিয়ে তাণ্ডব বেশ উপভোগ্য একটা সিনেমা। ফার্স্ট হাফ মোটামুটি লেগেছে আমার কাছে, খুব একটা আহামরি বিশাল কিছু মনে হয়নি, মোটামুটি ভালো লেগেছে। বাট সেকেন্ড হাফটা অবশ্যই বেটার এবং ভালো লেগেছে বেশি। হ্যাঁ, অবশ্যই এই সিনেমার মধ্যে ভুল ত্রুটি রয়েছে, সমস্যা রয়েছে, বাট স্টিল এই সিনেমাটা আপনারা দেখে আসতে পারবেন। কারণ হচ্ছে একটা নতুন যুগের সূচনা হচ্ছে, একটা ইউনিভার্স ক্রিয়েট করা হচ্ছে, এক্ষেত্রে আমাদের সাপোর্ট করা উচিত। অবশ্যই বরবাদের মতো অত বড় স্কেল, ওই রকমের এন্টারটেনমেন্ট ভ্যালু, ওই রকমের বিগ সব মাস এলিভেশন, ওইগুলো আপনি এই সিনেমার মধ্যে পাবেন না। সো যদি ওই জিনিসটা এক্সপেক্ট করে যান তাহলে কিন্তু বেশ মোটামুটি হতাশই হতে হবে। সো আমি বলবো বরবাদের মতো ঠিক ওই রকমের এক্সপেকটেশন না নিয়ে আপনারা সিনেমাটা দেখতে যান। দেখে আসার পরে যেমনটা লাগে তেমনটা বলুন, সমালোচনা থাকলে সেটাও করুন, প্রশংসাও করুন, বাট স্টিল সিনেমাটা দেখতে যান। নির্মাতারা এখানে একটা নতুন কিছু করার ট্রাই করেছে, এই জিনিসটাতে আমাদের সাপোর্ট অবশ্যই করা উচিত। আমি মনে দিচ্ছিলাম 3/5। এই ছিল তাণ্ডব নিয়ে আমার মতামত। তোমাদের কেমন লাগবে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। শাকিব খান এবং আফরান নিশোর এই দ্বৈরথ দেখার জন্য তোমরা কতটা এক্সাইটেড সেটাও কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। আর যদি এই চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে ফেলো। আর তুমি শাকিব খানের ফ্যান কিংবা আফরান নিশোর ফ্যান, যারই ফ্যান হও না কেন, এবার একত্রিত হয়ে যাও একই জায়গায় একই চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলো।